শিবিরের এই খেতাবটা আপনি কিভাবে পেলেন? আমি যথারীতি 2009 সালে শিবিরের দাওয়াত পেয়েছিলাম, শিবিরের কর্মী থেকে সাথী হয়েছি। আচ্ছা। আর তখন কিন্তু আমি আপনাকে যখন ঘটনাগুলো বলবো তখন আপনি বুঝতে পারবেন যে এই মানুষ কীভাবে শিবির করে, মানুষের শিবির, শিবিরে মানুষ। এই শব্দটা, এই গল্পটা আপনাকে আজকে ক্লিয়ার করবো। এটা বাংলাদেশে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞাসা। পরবর্তীতে আমাদেরকে সিএম করে নিবে, ওরা আমাদের রাতে রাখছে 20 ফুট বাই সর্বোচ্চ 15 ফুট একটা রুমে 50 জন। আপনি খেয়াল করেন একটা মানুষের সাইজ। আমরা খুব কষ্টে, এক কথা আমাদের গ্রামের বাড়িতে বা আপনি যখন হয়তো জানবেন বা কোনো গুদামে চাউল রাখা হয়, চাউলের বস্তা, সেখানে কিন্তু ফাঁক থাকে না। 20 ফুট বা 15 ফুট একটা গারদে বা একটা রুমে 50 জন আমরা, আরেক রুমে ওদের ওখানে 88 জন, মোট 149 জন। একদম পৈশাচিক কায়দায়। জি, ওটা একটা নির্যাতন। আমাদের এই রুমটাতে যদি 80 জন মানুষ ঢুকায়, ওরা দাঁড়াবে কথা কি, নামাজ পড়বে কি, কথা বলবে কি। পরবর্তীতে আমি তো জানি যে আজকে সিএম করে আমার আব্বা আসবে, আমার মা আসবে, আমার ভাই আসবে। আমি এখানে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছি যেন আমাকে মারে নাই। এটা তো আমার আব্বু এই দৃশ্য দেখে বুঝে, কারণ আমার মুখে তো বেশি আঘাত ছিল না, আঘাত তো করছে এখানে রক্ত। আপনাকে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। জি, চেষ্টা করবো এই জন্য যেন আমার আব্বু আম্মু আমাকে অনেক আদর করতে, অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। পরবর্তীতে সিএম কোর্টের ভারত থেকে যখন আমাকে কোর্টে তোলা হচ্ছে, সিএম কোর্টে, ঢাকা সিএম কোর্টে বলতেছে, তখন আমার আব্বু দেখছে আমার অস্বাভাবিক হাঁটতে পারতেছি না। এরপরে শুনলো যে 7 দিনের রিমান্ড। তখন আব্বু আমি জানতাম না আমার আব্বু হার্ট অ্যাটাক করছে ওখানেই কোর্টে থেকে যাওয়ার মানে এই খবরটা শোনার পরে এই ধাক্কাটাও নিতে পারেননি। হার্ট অ্যাটাক করেছে। পরবর্তীতে মহাখালীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে থাকার পরে উনি চিকিৎসাধীন ছিল। এরপরে আমাদেরকে ফলটন থানায় নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে শিবিরে তৎকালীন সম্ভবত ছাত্র কল্যাণ দায়িত্বে ছিল ইয়াসিন আরাফাত ভাই নামে, উনি আমাদের জন্য কিছু মলম পাঠাইছিল, এটাই চিকিৎসা।